স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি শাওন হাসনান। পাট বা সোনালী আঁশ একসময় প্রধান রপ্তানি পণ্য, এখন হারিয়ে ফেলেছে তার হারান ঐতিহ্য। মোট রপ্তানির এখন মাত্র 2.5 ভাগ আসে পাট ও পাটজাত পণ্য থেকে। তবে এদেশ থেকে কাঁচা পাট নিয়ে তাতে ভ্যালু অ্যাড করে বিলিয়ন ডলার আয় করছে চীন ও ভারত। রপ্তানি বাড়াতে পাটকে কৃষিপণ্য ঘোষণার পাশাপাশি 6টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করেছে সরকার। তবে তাতে অভ্যন্তরীণ বাজার বাড়লেও বিশ্ববাজার রয়ে গেছে নাগালের বাইরে। সেটি ধরতে আধুনিক কারখানার পাশাপাশি বহুমুখী পাটের ব্যবহার প্রয়োজন, তা বলছেন রপ্তানিকারকেরা। পাট শিল্প নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন আমাদের সাথে পাট বহুমুখীকরণ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল করিম। রাশেদ সাহেব, আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। তো আমরা একটু প্রথমে আপনাকে একটু জানতে চাচ্ছি যে পাট যে শিল্প, আমরা দেখছি যে আগে থেকে রপ্তানি কিন্তু কমে যাচ্ছে। আগে যেখানে 90 ভাগ রপ্তানি আয় ছিল, এখন সেটি প্রায় মাত্র 2.5 ভাগ। কারণ কি? মানে আপনারা উদ্যোক্তারা কি মনে করছেন? এখানে আমাদের যে জিনিসটা হয়েছে, আমাদের এই পাট শিল্পের শুরুটা হচ্ছে প্রায় 50 বছর আগে থেকে শুরু হচ্ছে, এবং তখনই রপ্তানি খাতে প্রধান অন্যতম ভূমিকা পালন করতো পাট শিল্প। কিন্তু দেখা গেছে যে যুগের তালে তালে পাট শিল্পের যে বহুমুখীকরণ বা বাজারে যে বিভিন্ন পর্যায়ে তৈরি হয়েছে, সেই জায়গাতে হচ্ছে যেই বহুমুখীকরণের যে প্রক্রিয়াটা, সেটা পাট শিল্পে হয়নি। অর্থাৎ তখনকার যে প্রেক্ষাপটে ট্রেডিশনাল যে প্যাকেজিং প্রোডাক্টগুলো, সেটি হচ্ছে ডিমান্ড ছিল, এবং সেই ডিমান্ডকে মাথায় রেখে আমাদের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। কিন্তু পরবর্তীকালে যে আদার যে এরিয়াগুলো আছে, যেখানে হোম টেক্সটাইল আছে, হাউস হোল্ড প্রোডাক্ট আছে, প্যাকেজিং প্রোডাক্ট আছে, লাইফস্টাইল প্রোডাক্ট আছে, বা আরও যেই ধরনের বহুমুখীকরণের যে প্রক্রিয়াটা বা সুযোগগুলো ছিল, সেই জায়গাতে আমাদের অন্যান্য প্রতিযোগী দেশ যেভাবে এগিয়ে আসছে, আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্টরা সেভাবে এগিয়ে আসতে পারেনি। সরকারও এক্ষেত্রে খুব জোরালোভাবে কোনো উদ্যোগ নেয়নি আগের সরকারগুলা। যে কারণে দেখা গেছে যে আমরা গুটি কয়েক প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, এবং যখন হচ্ছে আন্তর্জাতিক বাজারে একটা চড়াই উতরাই হয়েছে, লাইক এই মুহূর্তে হচ্ছে মিডল ইস্টে হচ্ছে আনস্টেবল সিচুয়েশন যাচ্ছে, যেখানে পাট শিল্পের একটা বড় অংশ কিন্তু মিডল ইস্টের উপর নির্ভরশীল। তো সেখানে সমস্যাটা হওয়া মানে হচ্ছে আমাদের শিল্পটা থেমে যাওয়া। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা ট্রেডিশনাল, আমি কি জানতে পারি, বিশেষ করে বোধহয় মিশর এবং হচ্ছে আপনার সিরিয়াতে, জি জি, মিশর সিরিয়াতে বেসিক্যালি আমাদের জুট ইন্ডাস্ট্রি একটা বড় অংশ ইয়ার্নটা এক্সপোর্ট হয়। যেহেতু সেখানে হচ্ছে যুদ্ধ যাচ্ছে, আনস্টেবল সিচুয়েশন যাচ্ছে, যে কারণে ইয়ার্নের বাজারটা কিন্তু হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ আমরা ট্রেডিশনাল কিছু প্যাকেজিং প্রোডাক্ট। আপনি সরকারের বিষয়টি বলছিলেন, আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব কাদের সরকার। আমি আপনার কাছে একটু জানতে চাবো যে বেসরকারি উদ্যোক্তারা যেটা বলছেন, সেক্ষেত্রে আসলে সরকারের একটা বড় উদ্যোগ রয়েছে। আমরা 90 ভাগ রপ্তানি আয় যেটা ছিল পাট, এখন সেটা মাত্র 2.5 ভাগ আমরা রপ্তানি আয় হচ্ছে। তো কারণটা কি? আসলে পাট তার ঐতিহ্য হারিয়ে ফেলছে কেন? এটা তো আসলে লম্বা ইতিহাস। আমি আপনাকে যদি বলি সংক্ষেপে, সেটা হলো যে স্বাধীনোত্তর বাংলাদেশে আসলে 97-90 ভাগ আয়ের উৎস ছিল পাট, সত্যি বলছেন, এবং স্বাধীনতা পূর্ব পাকিস্তানের আয়ের উৎস ছিল সেটা। কিন্তু পরবর্তী পর্যায়ে সরকারের বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হয়েছে, 72 থেকে 75 পর্যন্ত, তখন বঙ্গবন্ধু আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময় পাটের গুরুত্ব ছিল। 75-এর পরে যে সরকারগুলো আসে, আমরা দেখেছি ইতিহাসে যে পরবর্তী পর্যায়ে পাটের জাতীয়করণ করার পরে এই পাট কলগুলো আবার বেসরকারীকরণ শুরু হয় 82-83 থেকে। এরপরে বেসরকারি করার পরে তারা চালাইতে পারছে না সেই সময়। এর পরবর্তী সময় যে সরকারগুলো আসে, দেখা গেছে পাটের উপর গুরুত্বটা এমনভাবে কমিয়ে গেছে যে পাট কলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, পাটের দাম কমে গেছে। পাটের দাম আমাদের যখন ধরেন বাংলাদেশে প্রায় 90টারও বেশি পাটকল ছিল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের, সেটা কমতে কমতে বাংলাদেশের জুট মিলস কর্পোরেশনের 26টা জুট মিল বিজেএমসি, আর বাকিগুলো বেসরকারীকরণ করলো। বেসরকারীকরণ যে উদ্দেশ্যে করছিল, সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি, কারণ তারা যে পাটকলগুলো সে চালাইতে পারছে না। আচ্ছা, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। কথা হচ্ছিল পাট শিল্প নিয়ে। আমরা সম্প্রতি জানি জনাব কাদের সরকার যে আপনারা 6টি পণ্যে আসলে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন, যেটি গত বছরই এই ঘোষণাটা। আরও কিছু পণ্যে আমরা জানতে পেরেছিলাম যে 13টি পণ্যে আসছে। আজকে এই বিষয়ে আপনাদের একটি সভা ছিল, সবার আসলে সিদ্ধান্তটা কি হয়েছে?
সিদ্ধান্তটা আমি বলার আগে আমি বলি যে 2010 সনে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসছেন 2009 শেখ হাসিনা যখন ক্ষমতা আসার পরে পাটের আসলে গুরুত্বটা আবার হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য উনি কিছু একদম প্রায়োরিটি পর্যায়ে মানে অগ্রাধিকার কিছু দায় আমাদের নির্দেশনা দিলেন যে পাট কলগুলোকে চালাতে হবে, পাটের মূল্য নির্ধারণ করতে হবে। পাটের মূল্য কম থাকার কারণে কৃষক পাট করতে আগ্রহী হচ্ছিল না, পাটের মূল্য বাড়াতে হবে যাতে করে মানুষ আগ্রহী হয় পাটের জন্য। আর জুট মিলগুলোকেও আসলে বিএমআরই করতে হবে, কারণ এগুলা 50 এবং 60-এর দশকের জুট মিলগুলা ওগুলা সেগুলো আপনারা করছেন, আমরা যতটুকু জানি। মানে আজকের সবার যে এর মধ্যে পরিবেশ বান্ধব পাট, এটা তো আপনারা সবাই জানেন। এই পরিবেশ বান্ধব পাটকে পরিবেশ বান্ধব প্লাস পাটের ব্যবহার যাতে করে ডোমেস্টিক ইউজটা বেশি হয় এবং পাটের মূল্য নিশ্চিত হয়, পাটের ব্যবহার বাড়ে, সেই জন্য আমরা কিছু বাধ্যতামূলক পাট পণ্যে মোড়ক বাধ্যতামূলক করলাম। 6টি আইটেম মূলত প্রথম করা হলো 2010 সনে আইনটা করা হলো, 2014 সনে এটা বাস্তবায়ন শুরু হলো। ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, এই 6টা। এখন এরপরে আরও কিছু আইটেম আমরা কিছু সংযুক্ত করতেছি ওই পাট পণ্য ব্যবহার বিধিমালার মধ্যে তফসিলে। এটা 13টা আইটেমের প্রস্তাব ছিল। তো এটার উপর আমরা একাধিকবার মিটিং করেছি, আমরা মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি, স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছি, তারপরে যারা পাটের ইন্ডাস্ট্রি আছে বেসরকারি পর্যায়ে তাদের প্রতিনিধি তাদের সাথে মিটিং করেছি এবং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও কিছু পণ্য আমাকে ইনক্লুড করবো যাতে করে সেটা আমরা প্রথম অবস্থায় 13টা পণ্যের কথা বলা আমাদের আলোচনায় আসছিল। আলোচনা হওয়ার পরে দেখা গেল এর মধ্যে আজকে একটা মিটিং শেষ করে আসলাম, মোটামুটি 9টি পণ্য এটার মধ্যে আজকে আমরা কনসেনসাস সবাই ইউনিনিমাস ডিসিশন সর্বন্ত সিদ্ধান্ত 9টি পণ্য। এর মধ্যে মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু এবং দুষ্কুরা, এই 9টা। আর বিশেষ করে পোলট্রি ফিড, ফিশ ফিড, আটা, ময়দা, এই 3-4টা আইটেমের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভিন্ন বিশেষজ্ঞ তারা একটু মন্তব্য করলো যে এগুলা একটু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, এগুলা অনেক সময় খাদ্যের গুণাগুণ মান নষ্ট হতে পারে। পোলট্রি ফিড যদি খাদ্যের মান নষ্ট হয় তাহলে পোলট্রি ফিড ক্ষতির সম্মুখীন হতে পারে। মানে আপাতত আপনারা এই 9টাকে আসলে আমি একটু রাশেদুল করিম আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের এখান থেকে কিন্তু কাঁচা পাট আমরা যদি গত বছরের ফিগার দেখি যে $92 কোটি পাট রপ্তানি হয়েছে, এর মধ্যে কাঁচা পাট রপ্তানি হয়েছে প্রায় $17 কোটি। এই $17 কোটি কিন্তু আমরা চীন বা ভারতে রপ্তানি করছি, তারা ভ্যালু অ্যাড করে কিন্তু $বিলিয়ন ওখান থেকে আয় করছে, যেটা আমরা পারছি না কেন? আমাদের বেসরকারি এবং সরকারি উদ্যোগ যে আমিও যেটা একটু আগে বলছিলাম যে আমাদের টোটাল জুট ইন্ডাস্ট্রি হাতে গোনা 3 থেকে 4টা পণ্য উৎপাদনের সক্ষমতা আছে, যেটা 50 থেকে 60 বছর ধরে হচ্ছে এবং একই পণ্য আমরা কন্টিনিউ করছি। যেখানে ইন্ডিয়া 90 দশকে এসে উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে জুট ইন্ডাস্ট্রিতে, যে কারণে দেখা গেছে তারা অন্যান্য যে এরিয়াগুলো আছে, যে ফ্লোর কাভারিং আছে, হাউস হোল্ড ইন্ডাস্ট্রি আছে, হোম টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোতে ফোকাস করে ওই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে এবং সেটা সফলতার সাথে তারা ইন্টারন্যাশনাল মার্কেটের জায়গা করে নিয়েছে, সে পাশাপাশি চায় না। তো সেই জায়গাতে হচ্ছে আমি মনে করি আমাদের এই ইন্ডাস্ট্রির যদি উন্নয়ন করতে হয় তাহলে উন্নত প্রযুক্তির সমন্বয় ছাড়া কোনোভাবে সেটা সম্ভব না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা যদি কাঁচা পাট এক্সপোর্ট করি তাহলে আমাদের পাট টন থেকে পাচ্ছে 600 থেকে 650 টন। আমরা যদি ট্র্যাডিশনাল যে জুটগুড় ইয়ার্নটা ম্যানুফ্যাকচারিং করছি সেটা $1200 প্লাস মাইনাস আমরা হচ্ছে 1000 থেকে $1200 আমরা এক্সপোর্ট করতে পারছি। আমরা যদি ট্র্যাডিশনাল প্রোডাক্ট করি তাহলে হচ্ছে $1500 থেকে $1800 ম্যাক্সিমাম আমরা এক্সপোর্ট করতে পারি। কিন্তু ভ্যালুডেশন যদি হয় তাহলে আমাদের একবার সবচেয়ে কম দামি যে ভ্যালুডের যে প্রোডাক্টটা আছে শপিং ব্যাগ, সেটা $3000 থেকে আমরা $10,000 হচ্ছে পাট টন থেকে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পাট মানে হচ্ছে আমাদের জেনারেল পারসেপশন হচ্ছে ছালার বস্তা, যেখানে এটা থেকে ওষুধ তৈরি হচ্ছে। আমরা রিসেন্টলি দেখেছি সরকার ঘোষণা করেছে চারকোলকে উৎসাহিত করার জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে, সেটা তৈরি হচ্ছে। সেটার বাইরেও ভ্যালু এডের যেই কনজিউমার মার্কেট আছে সেই কনজিউমার মার্কেটকে ফোকাস করে অন্যরা এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কাঁচা পাট, ইয়ার্ন বা ট্রেডিশনাল প্রোডাক্টের যেই সীমিত সংখ্যক প্রোডাক্ট ছিল, তারপর আমরা সিরিয়ার কথা বলেছি, ইউরোপের রিসেশনের কথা বলেছি। এই ক্ষেত্রে আসলে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে মানে তারা বলছেন যেটা যে কারখানাগুলোর আধুনিকায়ন প্রয়োজন আর ব্যবহার পাটের পণ্যের ব্যবহার বহুমুখী, সেটার জন্য গভর্নমেন্ট কি করছে? বিশেষ করে আপনাদের জেডিবিসি একটি সংস্থাও রয়েছে, তারা আসলে কতটুকু কাজ করছে? আমি বলি এটা আপনি খুশি হবেন এবং দেশবাসীও খুশি হবে এই খবরটা জেনে যে এই যে বহুমুখীকরণ পাট পণ্যের যেটা উনি বললেন,
এইটা না করলে আসলে টিকা মুশকিল। আন্তর্জাতিক বাজারে এখন এই যে জুট, হেসিয়ান, চেকিং ব্যাগ, এগুলো নিয়ে ডিমান্ডের চাইতে বহুমুখীকরণ। যেমন ধরেন উন্নত দেশে আমি জানি জার্মানিতে যে গাড়িগুলা মার্সিডিজ বেঞ্জ গাড়ি এবং উন্নত মানের ভলভো, তারপরে এই ধরনের গাড়িগুলোর যে ড্যাশবোর্ডটা সেটাও কিন্তু জুট প্রোডাক্টের। তা হোম টেক্সটাইলের কথা উনি বললেন, পর্দার কাপড়, এই যে আমার সাথে একটা ফাইল কাপড় আছে, দিস ইজ জুট। এরকম ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ওই যে ভ্যালুয়েশন করে বহু গুণে পাওয়া যায়। তো এই কাজের জন্য আমরা বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি প্রায় $350 মিলিয়ন। এটা দিয়ে আমরা এই যে জুট মিলগুলো 50-এর দশকের মেশিন দিয়ে তো ওই সালা চট বস্তা ছাড়া কিছু হবে না। এখন ইন্ডিয়া যেটা ভ্যালুয়েশন করতেছে, চায়না করতেছে, আমরাও সেটা চাচ্ছি যে ওই অত্যাধুনিক মেশিনে এই মেশিনগুলো না আনা পর্যন্ত আপনি কিন্তু ওই উৎপাদন আমাদের যেতে এই বিষয়ে আরো কথা বলবো। আমরা একটা বিরতি নিয়ে আসি, আলোচনার এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল পাট শিল্প এবং পাটের সম্ভাবনা নিয়ে। আর এ নিয়ে আমাদের সাথে কথা বলতে আছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব কাদের সরকার ও পাট পণ্য বহুমুখীকরণ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক রাশেদুল করিম। আমরা বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তো আমি কাদের সরকার আপনার কাছে একটু আসতে চাই। আপনারা গত বছরের নভেম্বর মাসে আপনারা 6টি পণ্যে বাধ্যতামূলক করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে প্রতিমন্ত্রী বলেছেন যে মাত্র 80% আপনারা সফল হয়েছেন, শতভাগ হচ্ছেন না কেন? বাধাটা কোথায় আসলে? এটার বাধা তো আছে। আপনি দেখেন পরিবেশ অধিদপ্তর যখন নাকি পরিবেশ আইন হলো যে পলিথিন, প্লাস্টিক এই ধরনের যেগুলো ব্যান করা বা নিষিদ্ধ করলো, তারপরও তাদের এই নিষিদ্ধ এই ছোটো ছোটো পলিথিন বাজারে কিন্তু ব্যাপক অভিযানের পর অভিযান। আচ্ছা, কত বছর যাবৎ কিন্তু এখনো কিন্তু ওইটাতে। সুতরাং এটার সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী আছে, ভোক্তা আছে, লোকজন আছে, যারা আছে তারা এটার সাথে জড়িত। তারা পরিবেশ অধিদপ্তর তো সরকারি একটি সংস্থা, হ্যাঁ, তারা চেষ্টা করছে তাদেরটা। তো আমরাও আমাদের এই যে পাটের বিকল্প হিসাবে, এই ব্যাগের বিকল্প হিসাবে যে পলিথিনের বিকল্প হিসাবে যে পাটের ব্যাগ ব্যবহার করবে, এই জিনিসগুলো তো আসলে বাস্তবায়ন করতে গেলে মাঠ পর্যায়ে ধরেন কাজ করতে ব্যবসায়ীরা এটা সহযোগিতা করতে হবে। যদি চালের কথাই যদি বলি, চালের আড়তদার আছে, চালের মিল আছে, তারা আমরা বাধ্যতামূলক করতে পারছি। এমন কিছু আইটেম আছে তারপরেও তারা ওই টলিথিনগুলা বিভিন্নভাবে আমরা ধরেন মোবাইল কোড করছি। গত বছর প্রায় 1600 মতো মোবাইল কোড করা হয়েছে এবং এই বছর আমাদের মোবাইল কোড কাজ শুরু হচ্ছে এই জুলাইয়ের পর থেকে। আমরা যতটুকু দেখেছি আপনারা মাত্র জরিমানা আদায় করেছেন প্রায় 1,60,00,000 টাকার মতো, কিন্তু দণ্ড দেওয়া হয়েছে মাত্র 2 জনকে। এইবার আমরা এই পথটা জরিমানার সাইড থেকে গুরুত্ব না দিয়ে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আমরা মিটিংও করেছি স্টেক হোল্ডারদের সাথে যে আমরা এবার কিন্তু জরিমানার চাইতে আমরা কিন্তু কারাদণ্ড দিকে আমরা বেশি আগ্রহী এবং সমস্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এইভাবে চিঠি দেওয়া হয়েছে, উপজেলা পর্যায়ে লোকজনকে বিভাগীয় পর্যায়ে এই চিঠি দেওয়া হয়েছে এবং তারা মোবাইল কোড শুরু করবে যাতে করে জরিমানার চাইতে কারাদণ্ডটা যাতে বেশি বাস্তবায়ন করা হয়। এটা আমরা করব, আশা করি সহযোগিতা পাচ্ছি আমরা। আসলে তো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যে পরিবেশ বাঁচাইতে হবে, প্লাস্টিক জাতীয় পলিথিন জাতীয় জিনিস বর্জন করতে হবে। সেক্ষেত্রে আমি একটু যদি বেসরকারি উদ্যোক্তা আপনাদের কাছে জানতে চাই, এই যে পাটের যে মোড়ক বাধ্যতামূলক, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কি সরকার পাচ্ছে না? না, এখানে যেটা হচ্ছে যে আমি বলবো এই সরকারের একটা ব্যাপক সাফল্য হচ্ছে প্যাকেজিং একটা বাস্তবায়নে একটা জোরালো উদ্যোগ নেওয়া। এবং দেখা গেছে যে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যথেষ্ট ব্যক্তিগত উদ্যোগে অনেক সফলতার একটা জায়গায় নিয়ে আসছে মাত্র 2 বছর। প্রশ্নটা হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এটা যে একটা পরিবেশ বান্ধব একটা পণ্য, সেক্ষেত্রে জনগণকে এগিয়ে আসতে হবে এবং সেই জায়গাতে হচ্ছে আমরা যদি নিশ্চিত করতে পারি জনগণের অংশগ্রহণ এবং রিলেটেড স্টেক হোল্ডারকে, তাহলে আমার মনে হচ্ছে যে এটা শতভাগ সফলতা খুব শীঘ্রই আনা সম্ভব হবে। আমরা প্রথম দিন থেকে ইউরোপে মোটামুটি সিনথেটিক প্লাস্টিক এগুলো আসলে ব্যবহার অনেকটাই কমিয়ে দেওয়া হবে বা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে তো পাটের একটা বড় মার্কেট তৈরি হবে। জি, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে 2017 থেকে সারা ইউরোপে 26টা দেশে একযোগে প্লাস্টিক ব্যাগ ব্যান হতে যাচ্ছে। সারা ওয়ার্ল্ড মার্কেটে শুধু শপিং ব্যাগ, সিনথেটিক যে শপিং ব্যাগটা আছে সেটা মার্কেট সাইজ হচ্ছে প্রায় 500 বিলিয়ন পিস। এবং অনেকগুলো দেশ, শুধু ইউরোপ না, ইউরোপের বাইরেও বেশ কিছু দেশ হচ্ছে প্লাস্টিক ব্যাগটাকে ব্যান করতে যাচ্ছে এবং তারা কিন্তু একটা সময় নিয়েছে। আমাদের এখানে হচ্ছে আইন আছে, আইনের হচ্ছে বাস্তবায়নটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে
অনেক সমস্যা তৈরি হয়, কারণ হচ্ছে যে আমাদের সাথে রিলেটেড যে স্টেক হোল্ডার বা জনগণকে সম্পৃক্তের ব্যাপারটা সেভাবে গুরুত্ব সহকারে নেওয়া হয় না, যেটা আপনার প্রশ্নতে আসছে। আমি মনে করি না, আপনাদের বাজার মাধ্যমে ধরার ক্ষেত্রে তো সরকারি সহায়তা দরকার, আর আপনাদের জি, জি, ক্রিয়েটিভিটি বা জি, সৃজনশীলতা জি, দরকার। সৃজনশীলতা। সেক্ষেত্রে আপনারা কতটুকু সৃজনশীলতা যাচ্ছে? যেমন আমাদের সেক্টর থেকে আমরা যে জিনিসটা চেষ্টা করছি, যেটা বললাম যে ইউরোপের বাজারে হচ্ছে 500 এক যুগে 26টা দেশে প্লাস্টিক ব্যাগ ব্যান হতে যাচ্ছে। এইখানে যদি আমরা কিছু অংশ দখল করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদের যে বাধাটা আছে, যে আমাদের যেটা স্যার নিজেই বললেন যে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে ট্রেডিশনাল কিছু প্রোডাক্ট তৈরি করছে, যেখানে ইন্ডিয়া হচ্ছে 90 দশকে এসে সরকার যে কাজটা করেছে যে 60% হচ্ছে মেশিনারি। না, আপনারা সরকারি মানে সরকারি যে সম্পদ আছে তার উপর ডিপেন্ড না করে আপনারা ডিপেন্ড না, বেসরকারি ডিপেন্ড না। উদ্যোগে এখানে আপনারা যে কেন জিনিসটা উদ্যোগ নিচ্ছেন টেকনিক্যাল না? প্রবলেমটা যেটা হয়েছে গত প্রায় 30 বছর ধরে, সেটা হচ্ছে গত সরকারগুলো যেহেতু অবহেলিত চোখে দেখেছে জুট ইন্ডাস্ট্রিকে, যে কারণে দেখা গেছে যে সরকার যে নীতিমালাগুলো হয়, এক্সপোর্ট পলিসি হয়, আদার যে পলিসিগুলো অ্যাডাপ্ট করা হয়, সেখানে জুটটাকে সেভাবে প্রায়োরিটিতে আনা হয়নি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে জুট হচ্ছে আমাদের শতভাগ দেশীয় একটা পণ্য। আমরা যদি $1 মিলিয়ন আর্ন করি, $1 মিলিয়ন হচ্ছে দেশে থাকছে, এবং সেটা সফল হচ্ছে কৃষক থেকে শুরু করে এক্সপোর্টার পাচ্ছে। যেখানে আমাদের কাউকে ছোট করছি না, গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু 2/3 মেটেরিয়ালস কিন্তু ইম্পোর্ট বেস করতে হচ্ছে, অর্থাৎ $1 মিলিয়ন এক্সপোর্ট করলে $1 মিলিয়ন আমাদের দেশে থাকছে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে, গ্রিন ফান্ডিং বলে এবং এক্সপোর্টের এগেনস্টে যে সমস্ত বেনিফিটগুলো আছে, বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো যেই হারে সুদে হচ্ছে ফাইন্যান্স করছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতে, ইভেন প্লাস্টিক ইন্ডাস্ট্রিগুলোতে, সেক্ষেত্রে জুট ইন্ডাস্ট্রি কিন্তু ট্র্যাডিশনাল যে সুদটা আছে সেটাই ধরা হচ্ছে। যে কারণে দেখা গেছে যে নতুন একজন উদ্যোক্তা যে আসবে, মডার্ন মেশিনে নিয়ে নতুন একটা ইন্ডাস্ট্রি করবে, যখন সে দেখবে যে সরকারি নীতিমালাগুলো সহায়ক না, বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো অন্য সেক্টরে অনেক বেশি সহযোগিতা করছে, কিন্তু এই সেক্টরে দিচ্ছে, সুতরাং নতুনরা আসতে পারেনি। সেক্ষেত্রে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, উনি যেটা বললেন যে সরকারি নীতিগুলো অনেক ক্ষেত্রেই রপ্তানির ক্ষেত্রে, পাট রপ্তানির ক্ষেত্রে সহায়ক না, তারা ছিল না, বলছেন। সরি এখন আছে। আপনি মানে সেক্ষেত্রে আসলে ঋণের ক্ষেত্রে তারা বলছেন যে সুদের হারটা বেশি থাকছে অন্যান্য খাতে, যে এই বিষয়ে মানে আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, আমাদের উদ্যোগ আছে। এই যে যেটা বললাম, যে অতীতের সরকারগুলা আসলে পাটকে অবহেলা করেছে, পাটের জন্য কোনো ছিল না, এই ধরনের কোনো সুযোগ সুবিধা না দেওয়ার কারণে কিন্তু এই অবহেলাটা আরো বেশি সৃষ্টি হয়েছে, এবং জনগণ কিন্তু বঞ্চিত হয়েছে। ভার্চুয়ালি দেশটাও কিন্তু ওই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নির্ভর দেশ হয়ে গেছে। অথচ আমাদের 100% র মেটেরিয়ালস এই দেশে এই পাট থেকে, এবং এটার কিন্তু বাইরের থেকে কোনো র মেটেরিয়ালস আমদানি করার দরকার নেই। এখান থেকে আমরা যদি বিভিন্ন প্রক্রিয়াজাত করতাম, এবং ইন্ডাস্ট্রিগুলো যে আগের থেকে ওইভাবে আমরা বিএমআরই করতাম, সরকারগুলোকে চাইতো, তাইলে কিন্তু বেসরকারি উদ্যোক্তারা করতো। সরকার উদ্যোগ না নিলে, আসলে উদ্যোগটা প্রথম সরকারের নেওয়া লাগে, তারপরে বেসরকারি উদ্যোক্তারা আগায় আসে সুবিধাগুলো দিলে। এই যে অর্থনৈতিক সুবিধাগুলো যেগুলো বলে অন্যান্য সেক্টরে দেওয়া হয়েছে, যেহেতু পাটজাত ক্ষেত্রে কোনো কেউ চায়ও নাই, তাকায়ও না, দেখেও নাই, সুতরাং এটার দিকে সরকারের যে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশ ব্যাংক বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন, জাতীয় রাজস্ব বোর্ড বলেন, ওইভাবে মনোযোগ দেয় না। এখন তারা মনোযোগ দিচ্ছে। এখন পাটকে কৃষিজাত প্রক্রিয়াজাতকরণ একটা আমরা সম্ভাবনা আমাদের দেখা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কৃষি প্রক্রিয়াজাত দ্রব্য হিসেবে, পণ্য হিসেবে, এবং সেটার পরে যে ফ্যাসিলিটিগুলো হবে, ক্যাশ ইনসেন্টিভ, আদার ফ্যাসিলিটিগুলো বাংলাদেশ ব্যাংক থেকে তারা কিন্তু পাটের রপ্তানিকারক যারা আছে তারা কিন্তু পাবেন, এবং ডাইভার্সিফাইড প্রোডাক্ট করে এক্সপোর্ট পাবেন। এক্সপোর্ট ফ্যাসিলিটিগুলো কিন্তু ক্যাশ, নানান রকম ইনসেন্টিভ, আমি জানি যতটুকু চলতি বাজেটও প্রায় 500 কোটি টাকা ক্যাশ ইনসেন্টিভ আছে। সেক্ষেত্রে মানে আপনারা কি বেসরকারি খাতে কতটুকু পাচ্ছেন? না, আমরা তো মনে করি অবশ্যই, যে বিশেষ করে আমি যেটা বলছি, 3টা সেক্টরে 3টা ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সরকার নিয়েছে। আমি হচ্ছে প্যাকেজিং একটা বাস্তবায়নের জন্য স্থানীয় বাজার সম্প্রসারিত হয়েছে, অর্থাৎ এই শিল্পটা অনেক মজবুত জায়গায় একটা দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছে, যেটা ইন্ডিয়াতে অনেক আগেই হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই বিএমআরই করা বা মডার্নাইজ ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে মন্ত্রণালয় অলরেডি অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বাস্তবায়নের জায়গাটা অনেক ক্ষেত্রে নির্ভর করতেছে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে। এই জায়গাটা ইনসেন্টিভের ব্যাপারটা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে, আমাদের যে নতুন বহুমুখীকরণের যে সুযোগটা সেটা সম্প্রসারিত হবে। আপনি যদি একটু দুই কথায় জানতে চাই, সেক্ষেত্রে আসলে এই যে তাদের যে সমস্যা, এটা সমাধানে আপনার কি কতদিনের মধ্যে মনে করেন যে একটা জায়গায় চলে আসবে, সমাধানগুলো খুব সহজ হয়ে যাবে? আমরা যেটা হাতে নিয়েছি এটার সময় আমার মনে হয় 2 বছর সময়, এখন থেকে 2 থেকে 2.5 বছরের মধ্যে আপনি দেখবেন যে এখানে ডাইভার্সিফাইড জুট ইন্ডাস্ট্রি সরকারিভাবে আমরা চায়নার সাথে একটা এগ্রিমেন্টে যাচ্ছি। চায়না তো জানেনি যে তারা সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে, সুতরাং আমরা ওই তাদের মেশিনারিজগুলো নিয়ে এবং আমরা ডাইভার্সিফাইড প্রোডাক্ট করব। বেসরকারি উদ্যোক্তারা কিন্তু শুরু করছে। তার মানে আমি যেটা বুঝতে পারলাম যে আগামী 2 বছরের মধ্যে আসলে পাট শিল্পের সম্ভাবনা আমরা আরো বাড়তে দিই।
তা আজকে আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য, দুজনকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে।